ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতার বুলডোজার মিছিল। স্বৈরাচার আস্তানা স্লোগানে ভেঙে দেয়া হলো স্মৃতির জাদুঘর ও সুধা সদন। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। আমরা চাই বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো আস্তানা থাকবে না। স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ঢাকা খুলনায় অবৈধ ইটভাটার ছড়াছড়ি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অভিযানে মিলছে না সুফল, ব্লকেট ব্যবহারের নির্দেশনা উপেক্ষিত। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নতুন মুদ্রানীতি। অত্যন্ত সতর্কতামূলক ভঙ্গির কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। সুদহার না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের পরিকল্পনায় আবারও ধাক্কা। নির্বাহী আদেশের প্রাথমিক স্থগিতাদেশ আদালতের, মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্টে। সকালের সময় সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। ধানমন্ডি ৩২ নম্বরে রাতভর বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল। স্বৈরাচার আস্তানা স্লোগানে ভেঙে দেয়া হলো স্মৃতির জাদুঘর ও সুধা সদন। ছাত্র জনতা জানায়, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। দেশে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণার প্রতিবাদেই চলে এই কর্মসূচি। প্রতিবাদের ধ্বনিতে প্রকম্পিত ধানমন্ডি ৩২। ১-২ নয়, হাজারো মানুষের উপস্থিতিতে চুরমার শেখ মুজিব স্মৃতি জাদুঘর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণা আসে একদিন আগেই। তার প্রতিবাদী শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ছিল ছাত্র জনতার। বুধবার সন্ধে নামতেই সেখানে ঢল নামে হাজারো মানুষের। ফেসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। আমরা এখানে ফেসিবাদের কবরস্থ করার জন্য এখানে আসছি এবং এটা বলতে চাই, সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা নেওয়া উচিত। আগামীর প্রজন্ম সামনে যেন কেউ অন্যায় নিয়ে, অপরাধ নিয়ে, চাঁদাবাজি নিয়ে, ভাঙচুর নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে। আমি কোনো দল টল কিছু বলবো না। যাদের ভিতর মানবিক রক্ত আছে তারা এদেরকে অবশ্যই ঠেকাবে। এটা স্বতঃস্ফূর্ত কর্মসূচি। সময়ের সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল, দেয়া হয় আগুন। প্রথমে হাতুড়ির মাধ্যমে ভবনটি ভেঙে ফেলার চেষ্টা হলেও রাত ১১টার দিকে আসে এসকেভেটর। গুড়িয়ে দেওয়া হয় স্মৃতি জাদুঘরের অবকাঠামো। উপস্থিত ছাত্র জনতা জানান, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। এটা হচ্ছে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে অন্যায়ের প্রতি, একটি অবিচারের প্রতি, একটি প্রতিবাদের বহিঃপ্রকাশ। অনেক দিনের মানুষের ক্ষোভ, এই ক্ষোভের করার জন্য সবাই এখানে একত্রিত হয়েছে। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার, কোনো স্বৈরশাসক যদি এরকম করার চেষ্টা করে, এর থেকে ভয়ানক পরিণত হবে। চারিদিকে জ্বলছে আগুন। ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ। এখানকার উপস্থিত ছাত্র জনতা বলছেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারও যদি ফ্যাসিস্ট হয়ে যায় তাহলে এভাবে তাদেরকে প্রতিহত করা হবে। এর আগে রাত 10:30টার দিকে আগুন দেওয়া হয় ধানমন্ডির 5/এতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। পুড়ে যায় ভবনটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষ। নিরাপত্তার স্বার্থে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এদিকে রাজধানীর শাহবাগ, পান্থপথ, মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভিডিও ফুটেজ প্রদর্শন করে ছাত্র জনতা। এ সময় তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা। আমাদের শুধু এখানেই হচ্ছে না, মিরপুর 10 স্টেডিয়ামের পাশে হচ্ছে, প্লাস আরো বিভিন্ন জায়গায় ছোট ছোট পর্দাতে হচ্ছে, যে যেভাবে পারছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার যে দোসররা বাংলাদেশে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মাস পরেও ওরকম দৃশ্যনুরূপ কোনো রেজাল্টই নাই। দ্রুত জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জনতার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ৩০ নম্বরে পরিবারের সান্নিধ্য ও দেশবাসীর দোয়ায় দ্রুতই মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন। চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার কর্মসূচি নিপীড়িত জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এ এম মালিক। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার
ব্রডকাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করা জাইমুর রহমানের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপি। উনি যত দ্রুততার সঙ্গে, উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি। ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে বলে দিবে ইনশাআল্লাহ জাইমা রহমান আগামীতে কত দূর যাবেন। জাতীয়তা পরিবারবাদী পরিবার এবং নতুন প্রজন্ম এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে গ্রহণ করছে। বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ব্যারিস্টার জান। যেবার যারা জ্বালিয়েছে নিশ্চয়ই, যেটা ইলিয়াস আলী চৌধুরী আলম বা এই ধরনের গ্রুপ ফ্যামিলি যারা আজকে 3,000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে, এটার আমি বিরোধিতা করি না। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসির হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ড্রেসোর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। রবার্ট এ ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন বিষয়ে অভিজ্ঞ। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তার বিশেষজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। ফসলি জমির মাটি কেটে তৈরি হচ্ছে পোড়া মাটির ইট, আর এসব ইট তৈরি কারখানার কালো ধোঁয়ায় দূষণের পাশাপাশি ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ খেটে খাওয়া মানুষ। ফসলের জমি ও পরিবেশ রক্ষায় 2019 সালে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি হলেও ভ্যাটসহ নানা জটিলতায় তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ঢাকা বিভাগের অবৈধ ইটভাটায় মালিকদের বিরুদ্ধে জেল জরিমানার পাশাপাশি উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হলেও বেশিরভাগেরই ফের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ সেলিম হোসেনের তোলা ছবিতে সাদেক রহমানের রিপোর্ট। ফসলি জমি আর জনবসতির পাশের ইটভাটা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এসব ভাটার কাঁচামালও সংগ্রহ করা হচ্ছে আশপাশের ফসলি জমি নষ্ট করে, যে কার্যক্রমের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালীরা আর ভুক্তভোগী কৃষক সহ শিশু প্রবীণরা। এই ইটভাটাতে মাটির যোগান দিতে যেমন কাটা হচ্ছে ফসলি জমি, তেমনি জ্বালানির যোগান দিতে বিভিন্ন গাছপালা কাটা হচ্ছে। একই সাথে এই ইটভাটা থেকে নির্গত যেই কালো ধোঁয়া সেটা পরিবেশ নষ্ট করছে আশপাশের বিভিন্ন এলাকার। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ধুলাবালিতে এলাকার অনেক সমস্যা। বাটার পাশ দিয়ে যে জমিগুলো, এই জমিগুলো কাটতেছে পুতার ফাইলি লোকগুলো, এরা কাইটে কেটে লয়ে যায়, বুঝছেন না? কাইটে 3 ফেলে জমিগুলো নষ্ট করে দিতেছে। গরুর ঘাস হয় না, ফসল হয় না, মরুভূমি হয়ে গেছে। ঢাকা বিভাগে গত 1 বছরে 302টি ভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। জরিমানা আদায় করা হয়েছে মালিকদের কাছ থেকে। স্থানীয়রা বলছেন এসব ভাটার অধিকাংশই ফের উৎপাদন শুরু করেছে। ভাটা বন্ধ হয়ে যাক, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। ভাটা যদি হয়ে যায় আমাদের জন্য আরও ভালো, কৃষকের জন্য ভালো, দেখা যাচ্ছে এলাকার সয় সম্পত্তি রক্ষা হবে। আপনারাই তো জেনে শুনে চালাইতেছি। এখন আপনার গভর্নমেন্ট যদি আপনার এটার লাইসেন্স, স্টেট লাইসেন্স এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে আমরা চালাবো না। 2025 সালের মধ্যে পোড়া ইট তৈরিতে কৃষি জমির মাটির ব্যবহার কমাতে বিকল্প হিসেবে সরকারি ভবন নির্মাণ, মেরামত ও সংস্কারে ব্লক ইট ব্যবহার বাধ্যতামূলক করে 2019 সালে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট হারে ব্লকের ব্যবহার বাড়ানোর কথা। খোদ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন এখনও সেই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। মানুষ ইউজড হয়েছে ইট ব্যবহার করে, ডিমান্ড থাকলে একটু তো বাজারে ইটের বাজারটা থাকবে। তবে পরিবেশ থেকে চেষ্টা করা হচ্ছে যেন যেগুলা ইটভাটা আইন অনুযায়ী যেসব ইটভাটাগুলো করা যাবে সেখানেই করা যাবে, অন্য জায়গায় যেগুলো হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছি। ব্লক ইট তৈরিতে মাটির পরিবর্তে বালু, কংক্রিট, পানি, সিমেন্ট আর কেমিক্যাল ব্যবহার হয়। মাটির ইটের তুলনায় তা অনেক মজবুত হয়। পোড়ানোর প্রয়োজন না হওয়ায় এটি পরিবেশ বান্ধব। তবে মাটির তৈরি ইটের তুলনায় ব্লক ইটে ভ্যাটের পরিমাণ বেশি থাকায় পুষিয়ে উঠতে পারছেন না উদ্যোক্তারা। ব্লক সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে। ব্লকে হয়তো আমাদের বাড়িটা কেমন হবে,
আমরা কি যে ইটের বাড়ির মতো পেয়েছি সেরকম কিছু হবে কিনা, এই ধারণাটা কিন্তু বৈজ্ঞানিকভাবে সারা পৃথিবীতে ভুল প্রমাণিত হয়েছে। সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কোথাও মাটি পোড়া ইট ব্যবহার করে না। ভ্যাট দিতে হচ্ছিল 1 টাকা 80 পয়সা, আর তার ভ্যাট দিতে হলে 8 পয়সা। তা আমাদের ভ্যাট হয়ে যাচ্ছে 23 গুণ বেশি। এ কারণে কোনো ইট ভাটার মালিক কিন্তু ব্লক সেক্টরে আসছে না। সারা দেশে 5 শতাধিক পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরির কারখানা আছে। এর মধ্যে ঢাকায় আছে 2.5 শতাধিক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ে তোলা উঠেছে হাজারেরও বেশি ইটভাটা। এসব ইটভাটায় বেশিরভাগই পোড়ানো হচ্ছে কাঠ। এতে আশপাশের পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে মানব স্বাস্থ্য ও ফসল উৎপাদন। এমনকি প্রশাসনের অভিযানেও থামছে না ভাটাগুলোর কার্যক্রম। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। শোলমারী নদীর পার দখল করে নির্মাণ করা হয়েছে ইটভাটা। দূষিত ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। আইন অনুযায়ী জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমির পাশে ইটভাটা নির্মাণ করা যাবে না। তবে খুলনা অঞ্চলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। জেলা ও বিভাগের তথ্য অনুযায়ী 70% ইটভাটারই নেই পরিবেশ ছাড়পত্র। অভিযোগ উঠেছে আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাস জমি দখল সহ ঘনবসতি এলাকা, এমনকি হাসপাতাল, স্কুলের পার্শ্ববর্তী স্থানে গড়ে তুলেছে এসব ভাটা। ফলে বাতাসে বাড়ছে দূষণ, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এই অঞ্চলের মানুষের। এমনকি তীর দখল করায় সংকুচিত হচ্ছে অনেক নদী। প্রতিটা ফল গাছে এখন ফুল ফল আসতেছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। ধুলাবালি সবসময় তো অটো আছে, নাকে যাচ্ছে, চোখে যাচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, বাচ্চাদের শারীরিক শ্বাসকষ্ট বেশি হচ্ছে। নারকেল গাছে ফলন হয় না, কাঁচা ফসলের সমস্যা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনার বাতাসে ধূলিকণার মাত্রা ছিল 259, 274 ও 340 মাইক্রোগ্রাম, যা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর এই দূষণের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া। পরিবেশবাদীরা বলছেন দূষণ রোধে কঠোর হতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। তবে ভাটা মালিকরা পরিবেশ বান্ধব ইট উৎপাদনে চাইছেন সময় ও রাষ্ট্রীয় আর্থিক সুবিধা। আইনের সর্বোচ্চ প্রয়োগটা এখানে করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। সেটা যদি না করা যায়, জনবসতিপূর্ণ এলাকায় লোকালয়ে অবৈধ ইটভাটা হওয়ার কারণে যেটা হচ্ছে যে পরিবেশের একটা মারাত্মক বহুমুখী ক্ষতি হচ্ছে। আমাদের একটু সময় দেন, অথবা আমাদের ব্লকের যদি যেতে হয় সেক্ষেত্রে আপনারা প্রণোদনা দেন। আমরা এখানে 5-6 কোটি টাকা ইনভেস্ট করে এখন হঠাৎ করে যদি আপনি আমার লাইসেন্স বাতিল করে দেন, তা আমরা যাবো কোথায়? এ নিয়ে অভিযান জোরদার করার গতানুগতিক আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। নিয়মিতভাবে আমরা মনিটরিংয়ের মধ্যে রাখছি এবং পর্যায়ক্রমে আমাদের সবগুলো উপজেলাতে একই কার্যক্রম চলবে এবং কোনো অবৈধ ইট ভাটা খুলনা জেলাতে চলতে পারবে না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত 2 মাসে বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 44টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে, দক্ষিণাঞ্চলে খুলছে সম্ভাবনার দ্বার। পটুয়াখালীতে দ্রুত গতিতে চলছে ইপিজেডের কাজ। 1 বছরের মধ্যেই মিলবে প্লট। জ্বালানি সহ সব সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি। চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য আগামী সপ্তাহে ঘোষিত হতে পারে নতুন মুদ্রানীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভে ধরে রাখা ও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। তবে সংকোচনমুখী নীতি বাস্তবায়ন করতে গিয়ে সুদের হার না বাড়ানোর অনুরোধ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে বাজার ব্যবস্থাপনার উপর জোর তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও নতুন গভর্নর পুরনো মুদ্রানীতি পর্যালোচনা করেননি। টাকার প্রবাহ কমাতে বাড়িয়েছেন নীতিসুদ হার, যদিও বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি। ডিসেম্বর পর্যন্ত চড়েই ছিল সাধারণ মূল্যস্ফীতি। জানুয়ারিতে সামান্য কমলেও এখনো চড়া খাদ্য মূল্যস্ফীতি। এমন বাস্তবতায় গভর্নর হিসেবে প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর। জানুয়ারি থেকে জুন সময়ের জন্য দেয়া এই নীতির ভঙ্গি এবার অত্যন্ত সতর্কতামূলক হলেও সুদহার বাড়বে কিনা তা স্পষ্ট করেনি বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিটা হবে আমাদের অত্যন্ত অ্যাকোমোডেটিভ এবং এটা সতর্কতামূলক, অর্থাৎ এইটা খুব কশাস একটা মনিটারি পলিসি। কারণ
আমরা স্বাভাবিক সময়ের মধ্যে নাই, যে সমস্যাগুলো বর্তমানে বিরাজমান আছে, বিদ্যমান আছে, সেগুলোকে অ্যাড্রেস করাই হচ্ছে এটার মূল লক্ষ্য। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে অভিমত ব্যবসায়ীদের। জানান, দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল, তাই সুদ বাড়ালে পণ্য উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি উস্কে যায়। এজন্য ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি চান তারা। যেটা উন্নত বিশ্বে যেটা হয়, যেখানে প্রত্যেকটা মানুষই আসলে নির্ভর করে তার ক্রেডিট কার্ড বা বাকিতে চলার উপরে, সেখানে যখন ইন্টারেস্ট বাড়ে সেখানে কিন্তু মানুষ তখন তার খরচটা কমিয়ে দেয়। আমাদের এখানে পুরোপুরি ক্ষেত্রটা একই হয় না। তো আমার মনে হয় মুদ্রানীতিটা মাঝারি আকারের করাটাই ভালো হবে। মুদ্রানীতির আরেক উদ্দেশ্য বিনিময় হার স্থিতিশীল রাখা। এজন্য রিজার্ভের পতন ঠেকানোর কৌশলও থাকবে। এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে খুব বেশি সংকোচনমুখী মুদ্রানীতি না করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অনন্তকাল ধরে এত উচ্চ মূল্যস্ফীতি যেন আমরা না রাখি, মূল্যস্ফীতি কমাতে হবে এবং একই সঙ্গে আমাদের সুদের হারটা কমাতে হবে, আর মুদ্রানীতিকে কিন্তু নমনীয় করতে হবে। তো এইভাবে করে এই তিনটার সমন্বয়ে যদি আমরা একটা নতুন করে মুদ্রানীতির কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এটা দেশের জন্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে। আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে অনুমোদন পেতে পারে নতুন মুদ্রানীতি, ঘোষিত হতে পারে পরদিন 10 ফেব্রুয়ারি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উপকূলীয় জেলা পটুয়াখালীর অর্থনীতিতে আসতে যাচ্ছে চমক। নির্মিত হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। 418 একর জমির উপর নির্মিত এই শিল্প এলাকায় 2026 সালের প্লট বরাদ্দ দেয়া শুরু হতে পারে। আশাবাদী উদ্যোক্তা ও এলাকাবাসী দেখছেন ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ। সুজন ধামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরে চলছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড নির্মাণের কাজ। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2026 সালে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। এর আওতায় কুয়াকাটায় তৈরি হবে বিনিয়োগকারী ক্লাব। আগামী 1 বছরের মধ্যে প্লট বরাদ্দ শুরু হবে বলে জানান প্রকল্প পরিচালক। 6 মাসের মধ্যে এই পুরা প্রকল্প মাটি ভরাট কাজ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিবে ইনশাল্লাহ, আমরা আশা করছি আর কি। প্রকল্প এলাকায় সুযোগ সুবিধার মধ্যে থাকছে 3 লাখ মিটারের বেশি রাস্তা, প্রায় 30,000 মিটার ড্রেনেজ ব্যবস্থা, অফিস ও আবাসিক মিলিয়ে 10টি ভবন। এছাড়াও থাকছে হেলিপ্যাড ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যবসা উদ্যোগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের দেশে আনার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। ইপিজেডে প্লট পেতে ইতোমধ্যে উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন, তবে জ্বালানি সহ বিনিয়োগের সব সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। যে পেসিগুলোর দরকার, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যদি ওনারা আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারে, বিশেষ করে ব্যবসা, তাহলে আমরা এখানে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী আছি। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি ঘিরে বাসা ভাড়া, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে বড় পরিবর্তনের স্বপ্ন দেখছেন এলাকাবাসী। এই ইপিজেডটি হলে পটুয়াখালী জেলার উন্নয়ন হবে, আমাদের যারা বেকার আছে তাদের বেকারত্ব হ্রাস পাবে। বাড়িতে খাবো, বাড়িতে থাকবো, এলাকায় থাকবো, এলাকায় কাজ করব, আমাদের এইটাই অনেক সফলতা। আমরা চাই যে ইপিজেডটা যেন তাড়াতাড়ি কার্যক্রম শুরু হোক। শুধু আমাদের এলাকা না, আমার পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ সহ অনেক এলাকার মানুষ সেখানে কাজকর্ম করতে পারবে। প্রকল্পের জমিদাতা 126 পরিবারের জন্য নির্মাণ হবে আশ্রয়ন এলাকা, যেখানে পানি, স্যানিটেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ থাকবে আধুনিক সুযোগ সুবিধা। সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় আরও থাকছে কুষ্টিয়ায় নদী খাল দখলের মহোৎসব, পানি প্রবাহ কমে যাওয়ায় শেষ সংকট, শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি, ঊর্ধ্বতন মহলের নির্দেশনার অপেক্ষায় পাওব। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দেশে বেড়ে যায় ফুলের চাহিদা। সেই চাহিদার একটি বড় অংশের যোগান আসে যশোরের গদখালি থেকে। ফুল বেচাকেনার সবশেষ জানতে গদখালি বাজারে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। গদখালি ফুল বাজারে কিন্তু এখন আজকে বেশ জমজমাট ছিল, বিশেষ করে সব ধরনের ফুলই যে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, কিন্তু আজকের বাজারে গোলাপ ছাড়া অন্যান্য ফুলগুলোর দাম ছিল খুবই কম। গোলাপের দাম আজকের বাজারে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকা, এর বাইরে জারবেরা ফুল বিক্রি হয়েছে 5 থেকে 6 টাকা। কিন্তু গ্লাডিওলাস নামে যে ফুলটি, এটি বিভিন্ন কালারের হয়, এই ফুলটির দাম আজকে খুবই কম ছিল। এই ফুলটি কালার ভেদে 2 থেকে
5 টাকার ভিতরে বিক্রি হয়েছে। আমরা কথা বলেছি চাষিদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে শীতে মূলত ফুলের উৎপাদন কম থাকে, কিন্তু গত 2-3 দিন যে গরমটা পড়েছে, এই গরমটার কারণে হঠাৎ করে ফুলের ফুটে গিয়েছে বেশি পরিমাণে, এবং এই বেশি পরিমাণে ফুটে যাওয়ার কারণেই মূলত ফুলের যোগানটা বেশি হয়েছে, এবং যোগান বেশি হওয়ার কারণে আপনার দামও কিছুটা কমেছে। আমরা কথা বলেছি চাষিদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে সামনে যেহেতু বসন্ত দিবস রয়েছে এবং ভালোবাসা দিবস রয়েছে, ফলে বাজার কিন্তু এখন একটু ঊর্ধ্বমুখী, এবং এই যে ফুলের দাম আজকে যেটা বিরাজ করছে সেটা কিন্তু প্রতিদিনই কম বেশি করে ফুলের দাম বাড়বে। এবং গত বছরের যে হিসাবটা আমাদেরকে চাষিরা জানিয়েছে যে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসের আগে গোলাপ বিক্রি হয়েছে 16 থেকে 22 থেকে 25 টাকা দরে। এবারও বাজারটা সেরকম হবে এবং অন্যান্য ফুলের দামও বাড়বে, এবং এই দামটা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে কৃষকরা লাভবান হতে পারবেন। কারণ এবছর অতিবৃষ্টির কারণে চাষিরা কিন্তু বেশ পিছিয়ে ছিলেন, এবার অনেক ফুল নষ্ট হয়েছে। এর কারণে যে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য তারা অপেক্ষায় আছেন। তারা মনে করছেন যে বসন্ত দিবস, ভালোবাসা দিবস এবং এই যে 21শে ফেব্রুয়ারি আছে আরেকটি দিবস, এই দিবস 3টি দিবসে তারা মোটামুটি ফুল বিক্রি করে লাভবান হতে পারবেন। এবং চাষিরা জানিয়েছেন যে আজকে গাঁদা ফুলের দাম একটু কম, কিন্তু 21শে ফেব্রুয়ারি যত সন্নিকটে আসবে ততই কিন্তু ফুলের দাম বাড়তে থাকবে, এবং তারা বেশ আশাবাদী। এখানকার যে লোকাল ব্যবসায়ীরা আছে তারা ফুলের এই যে ঊর্ধ্বগতি দাম সেটা নিয়ে অসন্তুষ্ট না, তার কারণ তারা প্রতি বছরই এই সময় ফুলের দাম বাড়তে থাকে, এবং তারা জানিয়েছেন যে তারা যে মালগুলো ক্রয় করছে সেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন, এবং সেখানেও তারা ভালো সাড়া পাচ্ছেন, চাহিদা অনেক রয়েছে, ফলে এই মৌসুমে তারা একটা ভালো ব্যবসা করতে পারবে বলে আশা করছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। দখলের কারণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার নদীগুলো, এমনকি বাদ যাচ্ছে না জিকে সেচ প্রকল্পের খালও। 2 পার দখল করায় তীর সংকীর্ণ হওয়ায় কমে গেছে পানি প্রবাহ। শিগগিরই অবৈধ সব স্থাপনা উচ্ছেদের দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখল উচ্ছেদ করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ঊর্ধ্বতন মহলে। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। এক সময়ের প্রশস্ত নদী সংকীর্ণ হয়ে খালে পরিণত হয়েছে। পানি প্রবাহ না থাকায় জেগেছে চর। 2 তীর দখল করে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। নদী ও খালের তীর দখলের মহোৎসব চলছে কুষ্টিয়ায়। এতে নদী পরিণত হচ্ছে খালে, আর খাল পরিণত হচ্ছে সরু নালায়। বাদ যাচ্ছে না জিকে সেচ প্রকল্পের খালও। আগে যে পরিমাণ পানি আসতো বা মাছ মারতাম, এখন একদম ভরাট হওয়ার কারণে কোনো কিছু করতে পারতেছি না। নদীমাতৃক যে সুনামটা অর্জন করেছিল সেটার দিক থেকেও প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে নদীর খালে রূপান্তরিত হচ্ছে। তীর সংকীর্ণ হয় কমে গেছে পানির প্রবাহ। এলাকাবাসী বলছেন এতে একদিকে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে সেচ সংকট তৈরি করছে। শিগগিরই অবৈধ সব স্থাপনা উচ্ছেদের দাবি তাদের। দখলদাররা পিলার করে, দোকানপাট করে, নোংরা ফেলে কেনাল আটো করে ফেলা দিচ্ছে। পানির সমস্যা আমাদের কৃষকের। আমরা চাই সরকার যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে এটা দখলমুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থাপনা শুরু করা হোক। এরই মধ্যে 276 জন নদী দখলদার ও 580 জন জিকে সেচ প্রকল্পের খাল দখলদারের তালিকা তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদ অভিযানের জন্য ঊর্ধ্বতন মহলের বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাজেট বরাদ্দ পেলে এই উচ্ছেদ কার্যক্রম সম্প্রতি সময় শুরু করব। এছাড়া আমাদের কালীগঙ্গা যে নদী আছে সেগুলোর আমাদের অবৈধ তালিকার প্রস্তুতের কাজ চলমান রয়েছে। এই তালিকা প্রস্তুত হয়ে গেলে সেগুলো আমরা উচ্ছেদের কার্যক্রম শুরু করব। কুষ্টিয়া জেলায় পদ্মা সহ 6টি নদী রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সাতক্ষীরার মরিচচাপ নদীর বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত কয়েকদিনে 90 ফুট জমি নদী গর্ভে বিলীন। ভাঙন ঝুঁকিতে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান ও কয়েকশো বাড়িঘর। পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণেই এমন দশার অভিযোগ এলাকাবাসীর। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। মমতাজ আহমেদ বাপির ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট।
ভাঙতে ভাঙতে বাড়ির কিনারায় নদীর সীমানা, অনেকেই হারিয়েছেন ভিটেমাটি ও মাথা গোজার ঠাঁই। বাকি যারা আছেন তারাও ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় মরিচচাপ নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে 90 ফুট জমি নদীগর্ভে বিলীন। ভাঙন ঝুঁকিতে চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান ও কয়েকশো বাড়িঘর। দ্রুত পদক্ষেপ না নিলে সব হারানোর শঙ্কায় নদী তীরের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি অভিযোগ তাদের। একটা সময় 1:30টার সময় বড় বড় চাপ ভেঙে পড়তেছে, তা বাচ্চা কাচ্চা নিয়ে কি রাত 1টা-2টা পর্যন্ত কি সজাগ থাকা সম্ভব? কখন ভেঙে যাবে, কখন কি হবে, এত আতঙ্কের মধ্যে কিভাবে মানুষ বাস করতে পারে? মূলত 5 বার উঠছি আমরা আর কোথায় যাব? অনেকে আসে আজ যায়, কিন্তু কোনো প্রতিরোধ করে এই পর্যন্ত কোনো প্রতিরোধ করলো না। কন্ট্রাক্টর এবং পানি উন্নয়ন বোর্ড অর্থ ভাগাভাগির একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের এলাকার অসহায় পরিবারগুলো। আমরা পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তাদেরকে অবহিত করেছি বিষয়টা, যে অতি দ্রুত তারা যেন ব্যবস্থা নেয়। ভাঙনের সত্যতা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দায় এড়িয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান। আমার যেটা করণীয় ফ্যাক্স বার্তা পাঠানো, এটা তো আমার ডিসিশনের বিষয় না, আমি পাঠাবো, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে ডিক্লেয়ার করবে। মরিচচাপ নদী পাড়ের ভাঙন ঝুঁকিতে রয়েছে 800 পরিবার। সময় সংবাদ, সাতক্ষীরা। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা থামছেই না। বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে চীন, রাশিয়া ও তুরস্ক। এদিকে ট্রাম্পের পক্ষে সাফাই গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনিদের সাময়িকভাবে সরিয়ে ট্রাম্প কেবল গাজার ধ্বংসস্তূপ সরাতে চান। ফিলিস্তিনিদের স্থানান্তর করে গাজা দখলের প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন প্রস্তাবে সমালোচনার ঝড় উঠেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই তাদের ঘরে ফিরতে দিতে হবে। গাজার বর্তমান পরিস্থিতিকে সংকটপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ফিলিস্তিনিদেরকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে নিরাপদে বাস করা ও উন্নয়নের সুযোগ পেতে হবে। গাজার ফিলিস্তিনি জনগণকে জোর করে বাস্তুচ্যুত করার বিরোধিতা করেছে ফ্রান্সও। ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি বড় বাধা। গাজাকে ফিলিস্তিনিদের ভূমি আখ্যা দিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অঞ্চলটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ, যা স্পেন সমর্থন করে এবং ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির নিশ্চয়তা দিয়ে গাজা পাশাপাশি অবস্থানে থাকতে হবে। গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া, ইরান, তুরস্ক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশা করে সব পক্ষই যুদ্ধবিরতি ও সংঘাত পরবর্তী শাসনকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে, যাতে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের বিষয়টিকে রাজনৈতিক সমাধানের সঠিক পথে ফিরিয়ে আনা যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া মনে করে মধ্যপ্রাচ্য সংকটের মীমাংসা কেবল দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ভিত্তিতেই সম্ভব। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে সংস্থাটি বলেছে, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য বেআইনি ও ভয়ঙ্কর। জোরপূর্বক উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবেও আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার ব্যাখ্যা দাঁড় করিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প কেবল গাজার ধ্বংসস্তূপ সরাতে চান, আর তা করতে হলে উপত্যকাটির মানুষদের অন্য জায়গায় সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট কঠোর কোনো পদক্ষেপের কথা বোঝাননি বলেও দাবি করেন রুবিও। আর হোয়াইট হাউস বলেছে, গাজা দখলে নেওয়ার প্রস্তাবের অংশ হিসেবে উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন আদালত। বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক জন্মসূত্রের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ 14 দিনের জন্য স্থগিত করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দেয় বিতর্ক। তার এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ওয়াশিংটন অঙ্গরাজ্যের 14 দিনের ওই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই বুধবার মার্কিন ফেডারেল আদালতের বিচারক ডেবোরা বোর্ডম্যান প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করলেন। স্থগিতাদেশের রুলে মেরিল্যান্ড জেলা জজ আদালতের বিচারক ডেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা দায়ের করেছিলেন 5 গর্ভবতী নারী ও 2টি অভিবাসী অধিকার গ্রুপ। বিচারক দেবোরা বলেন, এই মামলা চলাকালীন প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি বহাল থাকবে। আইন বিশ্লেষকরা বলছেন, নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে দেশে ফিরেছে নথিপত্রহীন ভারতীয় অভিবাসীরা। স্থানীয় সময় বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানবন্দরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঞ্জাব পুলিশকে আগে থেকে সতর্ক করেছিল প্রশাসন। ফলে বিমানবন্দরে ছিল যথেষ্ট পুলিশি নিরাপত্তা। যাত্রীদের প্রত্যেককে নিজ নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে কতজন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে গণমাধ্যমে। পাঞ্জাবের সংবাদপত্র দ্য ট্রিবিউন ও এনডিটিভি সংখ্যাটি 205 জানালেও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে এই সংখ্যা 116। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে 1100 নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি, অথচ এখনও ছন্দে ফিরতে পারেনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে 5 ম্যাচে সুযোগ পেয়ে করেছে মাত্র 56 রান। তবে টিম কম্বিনেশনের দোহাই দিয়ে একাদশে তাকে সুযোগ দিচ্ছে না ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট। ফাইনালেও তার না থাকার সম্ভাবনা অনেক বেশি। তাই দলের সঙ্গে অনুশীলন না করে জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে মেগা আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন অধিনায়ক। এবারের বিপিএলে থেকেও যেন নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের 13 ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন মোটে 5 ম্যাচে। ফর্মও কথা বলছে না তার পক্ষে, অথচ নাকের ডগায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার বিপিএলে বরিশালের ফাইনালে শান্তর একাদশে না থাকার সম্ভাবনা অনেক বেশি, যার যথেষ্ট কারণও আছে। সুযোগ পাওয়া 5 ম্যাচই শান্ত সবাইকে করেছেন হতাশ, রান করেছেন মাত্র 56। শান্তর অফর্মের কথা সবারই জানা, তারপরও কোচ দোহাই দিচ্ছেন টিম কম্বিনেশনের। আগে তো টিম দেখতে হয় যে কোন টিমটা খেললে কার এগেনস্টে খেলবে, কিভাবে খেলবে। সো এই কম্বিনেশনে হয়তো কেউ খেলতে পারছে, কেউ খেলতে পারছে না। দুই ফরম্যাটের খেলা। হ্যাঁ, একটা হলো এটি, একটা টি20 খেলবে আর একটা 50 ওভার্স খেলবে। শান্ত যেই টাইপের প্লেয়ার, এটা যে কোনো সময় কামব্যাক করবে আশা করি, এবং বাংলাদেশ টিমকে এই সামনে যেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সে অধিনায়কত্ব করবে। ফরম্যাট ভিন্ন হলেও শান্ত টানা ম্যাচ খেলার সুযোগ পেলে লাভ হতো বাংলাদেশের, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার শেষ সুযোগ। অধিনায়কের ফর্মে ফেরাটা খুব জরুরি, যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোনো দলই নিতে চাইবে না এ ধরনের ঝুঁকি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা মুশফিকুর রহিমও খুব একটা ভালো ছন্দে নেই। 8 ইনিংসে করেছেন 168 রান। সেরা ছন্দে ফিরতে সিনিয়র এই ক্রিকেটার এদিন দল আসার আগেই হাজির হন মিরপুরে। দীর্ঘ সময় একা একা করেছেন নেট প্র্যাকটিস। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ধানমন্ডি 32 নম্বরের ছাত্র জনতার বুলডোজার মিছিল। স্বৈরাচারের আস্তানা স্লোগানে ভেঙে দেয়া হলো স্মৃতি জাদুঘর ও সুধা সদন। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। আমরা চাই বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো আস্তানা থাকবে না। স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ঢাকা খুলনায় অবৈধ ইটভাটার ছড়াছড়ি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অভিযানে মিলছে না সুফল, ব্লকেট ব্যবহারের নির্দেশনা উপেক্ষিত। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।